আমিও ভারতে আছি। আপনি আছেন আমিও ভারতে। আর এখন আমি এই যে আছি বাংলাদেশ। বাংলাদেশে। ওইখানেও একটা ক্যাম্প আছে আব্দুল্লাহ। ওই যে ক্যাম্প, ওইটা না, ওই যে ওখানে একটা। আমাদের পেছনে যে বাগানটি দেখা যাচ্ছে এটা আসলে স্বাভাবিক কোনো বাগান নয়, এটি হচ্ছে একটি চা বাগান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আঙ্গরপোতা দহগ্রাম, এখানকার মানুষরা বাংলাদেশের নাগরিক হলেও একটা সময় তারা বাংলাদেশ থেকে কোনো রকমের সুযোগ সুবিধা পেত না, এমনকি বাংলাদেশের বাজারঘাটেও তারা আসার মতো কোনো রকম সুযোগ পেত না, কারণ তাদের মাঝে এবং বাংলাদেশের মূল ভূখণ্ডের মাঝে রয়েছে ভারত। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আঙ্গরপোতা দহগ্রামে যেতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে হবে, এরপর ভারত থেকে আঙ্গরপোতা দহগ্রামে যেতে হবে। দহগ্রাম যাওয়ার পথে আবারও সেই মনোহারী মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। কিছুদূর যেতেই আমাদের চোখে পড়ে দহগ্রামের প্রবেশ পথে দহগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। দেখে বোঝাই যাচ্ছে যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হৃদয়ে ধারণ করে সগৌরবে দাঁড়িয়ে আছে দহগ্রামের এই প্রবেশ পথে। ২০২১ সালের জুন মাসে এই স্মৃতিসৌধের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়, যা ২০২৩ সালের মার্চ মাসে শেষ হয়। ২০২৩ সালে লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতাহার হোসেন এই স্মৃতিসৌধের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। ব্যস্ত হয়ে গেছে আমাদের হুজুর, কি হয়েছে কন্ত? না না, আমরা তাড়াতাড়ি যাবো না, আঙ্গুরপোতাটা কভার করতে হবে, চা বাগানটা দেখব। স্মৃতিসৌধ থেকে কয়েক মিনিটের মধ্যেই আমরা দহগ্রাম বাজারে এসে পৌঁছি। বাজারে যেহেতু দেখার মতো খুব একটা বেশি কিছু নেই, তাই আমরা এক নজর বুলিয়ে আঙ্গরপোতার দিকে আমরা ছুটতে থাকি, কারণ সেখানে আমরা দেখব আকর্ষণীয় একটি জিনিস। আঙ্গরপোতা দহগ্রাম এলাকাটি শিক্ষার দিক দিয়ে খুব একটা অগ্রসর না হলেও এখানে রয়েছে একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাব। সামনে দেখা যাচ্ছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। এটাই হচ্ছে পুরো দহগ্রাম ইউনিয়নের একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা যেই সময়ে এসেছি বিকাল সময়ে, এই সময়টাতে স্কুলের গেটে আমরা দেখতে পাই অনেকগুলো দোকান এখানে বসেছে, মাছের দোকান, কাঁচা বাজারের দোকান, এরকম স্থানীয়ভাবে অনেক দোকান। হয়তোবা তারা দিনের বেলা অন্যান্য কাজ করে, কিন্তু বিকালের এই সময়টাতে এসে তারা এখানে বেচা বিক্রি করে। শহরে আমরা যারা থাকি, শহরের মাছ বা কাঁচা বাজার এগুলোর মধ্যে দেখা যায় অনেক সময় আমাদেরকে বাসির জিনিস কিনতে হয়, কিন্তু গ্রামের বাজারে খুবই টাটকা জিনিস পাওয়া যায়। দেখে বোঝা যাচ্ছে যে এখানে যেই কাঁচা বাজার এবং মাছগুলো রয়েছে এগুলো টাটকা এবং এখনো জীবিত রয়েছে। আমরা ঘুরে ঘুরে কয়েকটি দোকান দেখি। এটাই হচ্ছে দহগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়। স্বাধীনতার মাত্র ৪ বছর পরে ১৯৭৫ সালে এই স্কুলটি স্থাপিত হয় এবং ১৯৯৫ সালে এর প্রথম ভবন নির্মাণ করা হয়। দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আঙ্গরপোতার দিকে সামান্য এগিয়ে গেলে দেখা মিলবে আঙ্গরপোতা দহগ্রামের একমাত্র সরকারি হাসপাতাল, দহগ্রাম আঙ্গরপোতা ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটির। তবে অভিযোগ রয়েছে হাসপাতালের সকল অবকাঠামো থাকলেও এখানে তেমন কোনো সেবা পাওয়া যায় না, বরং স্থানীয়দেরকে হাসপাতালের সেবা নিতে পাটগ্রাম অথবা লালমনিরহাটেই যেতে হয়। এখন আপনাদেরকে দেখাবো একটি আশ্চর্যজনক জায়গা, যেখানে সারাদিন শতবারও যদি আমরা ভারতে যাওয়া আশা করি তাহলে কেউ আমাদেরকে কিছুই বলবে না। এই আইল আর এদি, হ্যাঁ, ওইটা হল ভারত, এইটা বাংলা, এইটা বাংলা। ও মানে এই পিলার থেকে এই কর্নারের এটা হচ্ছে ভারত। এমনকি এখানে ভারত এবং বাংলাদেশ এমনভাবে মিশে গিয়েছে, কেউ যদি আপনাকে না দেখিয়ে দেয় তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন নাকি ভারতে। এই যে এই আইল সোজা, এই যে এইটা, হ্যাঁ এইটা বাংলাদেশ, আইলটাই ভারত। আর এই পাশের জমিগুলো আর কোনটা? এইটা সব ভারত। ওই যে এটা ওরা ভারত খেলতেছে, ওরা ভারত, ওটা ওরা ছেলেরা ইন্ডিয়ান। আমাদের বাংলাদেশের। আচ্ছা ইন্ডিয়া যে খেলতেছে প্রশাসন ওরা কিছু বলবে না? না, বিএসএফ বলে না কোনো। আর এই আইলটা BSF নাইও। এই যে এইখান থেকে, হ্যাঁ। এইখান থেকে ডাইরেক্ট ইটা করে, হ্যাঁ, এই ডাইরেক্ট বহুত গেছে। এই বাম পাশটা ইন্ডিয়া, এইটা ভারত, এইটা বাংলাদেশ। ও আর এখানে হচ্ছে এটা বাংলাদেশ, বাংলাদেশ, এটা এটা ভারত। ভারত। বাংলাদেশ, এইটা ভারত। মানুষ অবাধে যাচ্ছে অবাধে আসতেছে। আমিও ভারতে আছি। আপনি আছেন? আমিও ভারতে। আর এখন আমি এই যে বাংলাদেশ, বাংলাদেশে। বাংলাদেশে। আপনি আপনি এইখানে কতদিন থেকে আছেন? আমার মেলা দিন থেকে আছি। তাও কত বছর? আমার জন্মস্থান জায়গায় দহগ্রাম। দহগ্রামেই আপনার জন্ম? হ্যাঁ, আর আপনার আব্বা? আমার আব্বাও ওইখানকার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা পূর্বপুরুষ থেকে এখানে আছেন। আমার এই যে নেকলিগঞ্জ আমার যাওয়া আসা করি,
মেঘেলগঞ্জ যে কোনো জিনিস দেশরা যদি নিয়ে যাই 5 কেজি দিয়ে নিয়ে যাওয়া যাবে না, আনতে গেলে ওই 5 কেজি। এর মধ্যে আবার কত নির্যাতন হওয়া লাগছে নদীর জন্য। মানে কিরকম নির্যাতন? আমাদের তো এই ক্যাম্পের উপর দিয়ে যাওয়া লাগবে, এদিক ওদিক গেলে মাছ। আচ্ছা, ক্যাম্পের উপর দিয়ে যাওয়া লাগে, আবার এইখানে ব্যাগ ট্যাগ সব রাখিয়া ক্যাম্পে কাজ করে দেওয়া লাগে, ঘাড়ে ফেরা লাগে, কাপড় করে লাগে, বিভিন্ন রকম কাজ করে। মানে আপনাদেরকে দিয়ে ওদের কাজ হ্যাঁ, করা। ওদের কাজ। আচ্ছা, মেঘলিগঞ্জ না গিয়ে পাটগ্রাম এদিকে যাওয়া যেত না? পাটগ্রাম আচ্ছা, মেঘলিগঞ্জ কি এটা বন্ধ? এখনো যান? না 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 না, এখন বন্ধ? এখন তো বন্ধ। এখন তো আমাদের করিডোর হওয়াতে ও যখন করিডোর ছিল না তখনকার ঘটনা। এরশাদ যখন ছিল তখন চুক্তি করলো যে 16ই ডিসেম্বরে আসতা করিডোর ওরা দিবে। এটা কত সালে? এরশাদ শাসন আমলে। এরশাদের আমলে। তখন এটা এই সময়টা না আসতে প্রশাসনের পদত্যাগ করলো। করার কারণে ওরা করলো কি 16ই ডিসেম্বরে না করিয়া 26শে জুনে করলো। কিন্তু এরশাদ সরকার যদি থাকতো ওই 16ই ডিসেম্বর করে 17 ডিসেম্বর নিয়ে গেছে না। এরশাদ সরকার আমলে বহুত কিছু করছিল। এটা বাংলাদেশের হবে নাকি ইন্ডিয়ার হবে এটা না, নিয়ে নাকি এটা একটা তো আন্দোলন এইটা হয়েছিল? এইটা নিয়ে তো আন্দোলন ছিল। মানে ভারতে যে বেড়িবাড়ি বাংলাদেশের একটা জায়গা আছে, আমার দহগ্রামের 4 এতটা হবে কিন্তু ওই জায়গাটা। এই দহগ্রামের কারণে বেড়িবাড়ি ওদেরকে দিছে, আর দহগ্রাম ওরা বাংলাদেশে দিবে। কিন্তু ওদের নেওয়া যেটা সাথে সাথে নিয়ে নিয়েছে, আর বাংলাদেশে এটা এটা দিচ্ছিল না। দিচ্ছিল না। পরবর্তীতে আজ দেই কাল দেই এইভাবে দিন কাটাই দিয়েছিল। এরশাদের আমলে এরশাদ কিন্তু কঠোরভাবে ধরাতে একটু আগে আপনারা কি শুরু থেকে বাংলাদেশি? বাংলাদেশ। আর ওই বেরোবাড়ি যেটা, হ্যাঁ ওখানে কি বেশিরভাগ হিন্দু? না, হ্যাঁ হিন্দু, ওখানে বেশিরভাগ হিন্দু আছে, মুসলমানও আছে অল্প। আর কিন্তু জায়গাটা আর ওই বেড়িবাড়ি যদি বাংলাদেশ নিত তাহলে ওদের জলপাইগুড়ির অর্ধেকটা চলে যেত। এখানে মুসলমানের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা বেশি, হিন্দুর সংখ্যা কম ছিল। আর এই আশপাশে ইন্ডিয়ান যারা, তারাও কি মুসলমান না হিন্দু? না, হিন্দুই বেশি আছে। ও, যারা ইন্ডিয়ায় বসবাস করতেছে তারা ম্যাক্সিমামই হিন্দু। হিন্দু। ও আচ্ছা মানে আচ্ছা। এইটাতে সব হিন্দু। আর ওই পাশে আছে কয়েক ঘর মুসলমান, আবার ওই পাশে আছে কয়েক ঘর মুসলমান। এই এলাকার আপনাদের এই দহগ্রাম আঙ্গরপোতা পুরো এলাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? বালারডাঙ্গা মাদ্রাসা, বালারডাঙ্গা মাদ্রাসা। সর্বপ্রথম মাদ্রাসা ওইটা। আর এরপরে তো অনেক মাদ্রাসা আছে, আঙ্গরপুরে একটা আছে। একটু আঙ্গুরপোতা যাওয়ার চিন্তা ভাবনা করছি আর কি, ওটা দেখতে যাব। হ্যাঁ, তা যাইতে পারেন। এই রোডেই সোজাই। হ্যাঁ। যে লোকটির সঙ্গে এতক্ষণ কথা বললাম তিনি হচ্ছেন স্থানীয় গ্রাম পুলিশ। তার বাবা এবং তার পূর্বপুরুষরা সকলেই এই দহগ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। আমরা এখন চলে এসেছি আঙ্গরপোতার একদম মূল পয়েন্টে। আমাদের হাতের ডান পাশে রয়েছে দহগ্রাম ইউনিয়নের সবচেয়ে বড় বিজিবি ক্যাম্প। আঙ্গরপোতা বাজারে এসে বড় সড়ক শেষ হয়ে গিয়েছে। আমরা এখন নেমে এসেছি ছোট রাস্তায়, যা খুব বেশি দীর্ঘ নয়। সামান্য একটু গেলেই আমরা 0 পয়েন্টের দেখা পাবো। করিডোর দিয়ে আসার সময় মেখলিগঞ্জ যাওয়ার যে রাস্তাটি আমরা ক্রস করে এসেছিলাম, এখান থেকে ডান পাশে সেটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে আঙ্গরপোতার 0 পয়েন্ট, যা খুবই বিখ্যাত। আপনারা অনেকেই হয়তোবা বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন। এই জায়গাটাই হচ্ছে বাংলাদেশের একদম 0 পয়েন্ট। আর এখানে যে বাড়িটি রয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের উত্তরের একদম শেষ বাড়ি। 0 পয়েন্ট পার হয়ে আমরা আরো ভেতরের দিকে যাচ্ছিলাম, অর্থাৎ সীমান্তের দিকে যাচ্ছিলাম, কারণ সেখানে একটি চা বাগান রয়েছে। আমরা জানি না একদম শেষ সীমানায় গিয়ে সেখানে কি হবে, কারণ আমরা জানি না যে সেখানে বিজিবি রয়েছে নাকি বিএসএফ রয়েছে, বা আমাদের সেখানে আমরা যেতে পারবো কি পারবো না। একটা পর্যায়ে গিয়ে স্থানীয় কয়েকজন শিশু খেলাধুলা করছিল, তারা আমাদেরকে বলে যে আর ভেতরে যাওয়া যাবে না। ক্লিয়ার। হ্যাঁ বাবা, ক্লিয়ার। ওই পিলার পর্যন্ত আর যাওয়া যাবে না? না, পিলারের ওই পাশে কি? তো দিও চা বাগান। না না, পিলারের ওই পাশে ইন্ডিয়া। হ্যাঁ এটা কি ইন্ডিয়ার? হ্যাঁ। এই ভিতরে ঢোকা যাবে না? না। ওইটা এটা এই পাশে ইন্ডিয়া। ওদিকে যান না। হ্যাঁ, ওদিকে যাওয়া যাবে না। ওদিকে যাওয়া যাবে না। এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্ত, বাংলাদেশের একদম শেষ সীমানা পিলার হচ্ছে এটি। এই জায়গাটি হচ্ছে
এখানে লেখাই আছে এক পাশে বাংলা আর এক পাশে ইন্ডিয়া। এই পিলারের এখানে যে জায়গাটা এটা হচ্ছে ইন্ডিয়ার একটি চা বাগান। আমরা আগে শুনে আসছিলাম যে এই চা বাগানটিতে ঢোকা যায়, কিন্তু এখানকার এরা বলছে যে এখানে ঢুকলে নাকি সমস্যা হয়। আমরা পাশে দেখতে পাচ্ছি একটি রাস্তায়, এটি সম্ভবত মেখলিগঞ্জ যাওয়ার রাস্তা, এদিক দিয়ে মেখলিগঞ্জ যাওয়া হয়। তো আমরা করিডোরে যে রাস্তাটি আমরা দেখেছি, করিডোর দিয়ে যে রাস্তাটি ক্রস করে আর এই যে আমাদের ভিডিও করছিল হচ্ছে, তোমার নাম কি? হ্যাঁ, নাইম হাসান নিঝুম। সঙ্গে এর আরো বাহিনী আছে, এরা সবাই খেলতেছিল। এই যে তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, থোপ। আর তোমার নাম? মেহেদি হাসান সৌরভ। আর তোমার নাম? মিফতাহুল জান্নাত মুন। আমরা এখন যেই সময়টাতে এই জায়গায় এসেছি, এখানে বাহিরের তেমন কেউ নেই, ফলে আমরা একটু ভেতরে ভেতরে ভয়ই পাচ্ছিলাম। ও এখানেও একটা ক্যাম্প আছে আব্দুল্লাহ। ওই যে ক্যাম্প, ওইটা না, ওই যে ওখানেও একটা, ওইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। এটাও তো বিএসএফ। ওইখানে যে করিডোরে অ্যাড হচ্ছে না। এতক্ষণ যদিও আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে আমরা আসলে যেই জায়গাটায় এসেছি এখানে আসা যাবে কি যাবে না, বা কোনো রেস্ট্রিকশন রয়েছে কিনা, কিন্তু এরই মধ্যে আমাদের মতো আরও কিছু মানুষ এখানে দূর থেকে এসেছে দেখার জন্য, যার ফলে আমরা একটু মনে মনে সাহস পাই আর আমরা একটু নর্মাল হতে পারি। আমাদের পেছনে যে বাগানটি দেখা যাচ্ছে এটা আসলে স্বাভাবিক কোনো বাগান নয়, এটি হচ্ছে একটি চা বাগান। এই চা বাগানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি ইন্ডিয়ান চা বাগান, অর্থাৎ আমাদের এখান থেকে এই যেই চায়ের পাতা আছে, এই চায়ের পাতাগুলো আমরা যদিও দেখতে পাচ্ছি, কিন্তু এই চায়ের পাতা দিয়ে আমরা যদি চা খেতে চাই অবশ্যই আমাদেরকে ভ্যাট ট্যাক্স সব কিছু পে করে এরপরে আমাদেরকে খেতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে কি না, আমাদের পেছনে একজন আমাদের পাহারা দিচ্ছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে কি না? না না, এই পাশে না, এই দিকে একজন আমাদেরকে পাহারা দিচ্ছেন, অর্থাৎ আমরা যাতে কোনোভাবেই ইন্ডিয়াতে প্রবেশ না করি সেই আতঙ্কে ওনারা ওখানে পাহারা দিচ্ছেন। সুদূর চা বাগান, যেটা আমরা আমাদের সিলেটে গেলে দেখতে পারি। হুম 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 এত সুন্দর চা বাগান দেখে সেখানে প্রবেশ করতে না পারার দুঃখটা মনে নিয়েই আমরা এখন যাচ্ছি আরেকটি চা বাগানে, যেটা আঙ্গরপোতা বাজার থেকে তুলনামূলক সামান্য একটু দূরে। তবে আমরা এটা শিওর হতে পারি যে সেই বাগানটা বাংলাদেশেরই বাগান। আঙ্গরপোতা বাজার থেকে চা বাগানের দিকে যাওয়ার পথে আমাদের দেখা হয় একজন স্থানীয় মাদ্রাসার মুহতামিমের সঙ্গে। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই এলাকায় মাদ্রাসা শিক্ষার অবস্থাটা কেমন। আমাদের হেফজখানা মাদ্রাসা আমাদের দোকানে 5টা আছে। হেফজখানা মাদ্রাসা আর নির্মিত সিস্টেমে হয় বিভিন্ন ক্যাটাগরিতে আর কি, পার্সোনালের জি কেন্দ্র আছে জি। 20টা মতো। তার কাছ থেকে জানতে পারি পুরো দহগ্রাম ইউনিয়নে হাফিজি মাদ্রাসা রয়েছে 5টি এবং মসজিদ কেন্দ্রিক মক্তব রয়েছে প্রায় 20টি। যে 5টি হাফিজি মাদ্রাসা রয়েছে তার মধ্যে একটির মুহতামিম হচ্ছেন তিনি। আমরা এখন এসেছি কিন্তু আমাদের সময়টা একটু এলোমেলো, আমাদের উচিত ছিল আরও আগে আসার, কিন্তু আমাদের সময়টা আসলে আমরা মেনটেন করতে পারিনি। এদিক দিয়ে কি বর্ডার ওপেন, কোনো বেড়া নাই? দহগ্রামে আমাদের এখানে কোনোবার বেড়া টেড়া নাই। আচ্ছা, এদিকে কি মানে মানুষজন পুরো যায়? আঙ্গরপোতা দহগ্রাম কোনোখানেই কোনো এদিকে কি ইয়া নেই। যায় 2-4 জন যায় না? অ্যাভেলেবেল যায়। আর তাই? আগে মানে খুব মানে সহজে ব্যবসা বাণিজ্য চলতো, এখন তার ওগুলো নাই। এখন কঠিন, যে বিএসএফ বিভিন্ন জায়গায় ওদের অনেক প্রকার প্রশাসন আছে, মাটিয়া পুলিশ আছে, সিভিল পুলিশ আছে, বিভিন্ন জায়গায় থাকে আর কি, আর ঢোকা যায় না নিষেধ। আর আমাদের ম্যাক্সিমাম পরিবার থেকে আত্মীয়স্বজন ভারতে, যেমন আমার একটা কুকুর আছে ভারতে। ও আচ্ছা, 92-এর আগে যাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তো ওই যে এগুলো ওপেন ছিল সব। ওপেন, মানে ভারতে একটা বাজার আছে মেকলিগঞ্জ থানা, এটাতে তখন আমরা ব্যবসা বাণিজ্য বা হাট বাজার করতে আমাদের। আচ্ছা ভাই, বলতে পারেন কি যে এই মানে পুরো দহগ্রাম আঙ্গরপোতায় এরকম চা বাগান কতগুলো আছে? এটা আমাদের স্থানীয়ভাবে যেমন এটা একটা, আর পাশে আছে আরেকটা, ওই পাশে আরেকটা আছে, ওই যে যেটা দেখা যাচ্ছে ওই যে, জি জি। ওটা আমাদের বাংলাদেশি। আচ্ছা, এই আঙ্গরপোতার মধ্যে 3টে আর কি দেখা যায়, তিনটার মতো 3টা। আর জায়গা। ওই যে আপনার নদীর কাছে আরেকটা আছে, ওটা ছোট, বেশি বড় না, ওটা সব 4টে আর কি। এদিকে জমি জমার দাম কি রকম ভাই? এগুলা আমাদের 25 শতকে একদন হয়। হ্যাঁ, হ্যাঁ, সেই জমিটা এগুলা হচ্ছে 7 লক্ষ 8 লক্ষ টাকা দন এগুলো। এরই মধ্যে অন্ধকার হয়ে আসায় আমরা ভিডিও করে তেমন একটা জুত পাইনি, এবং যেহেতু ভিডিও ভালো আসছিল না
তাই ভিডিও খুব একটা বেশি করা হয়নি। যেহেতু আমরা এসে গিয়েছি তাই এক নজর দেখার জন্য তার সঙ্গে আমরা বাগানে যাই। এরপর সেখান থেকে ফিরে এসে আমরা তার মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়ি। এমনকি মাগরিবের নামাজের পরে তিনি আঙ্গুরপোতা বাজার পর্যন্ত আমাদেরকে এগিয়ে দেন এবং আঙ্গুরপোতা বাজারে আমাদেরকে একটি চায়ের দোকানে সেইভাবে আমাদেরকে তিনি আপ্যায়নও করেন। তো এই তো ছিল আমাদের আঙ্গুরপোতা 10 গ্রামের সফর। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।